৬ দিন পর তারা চলে গেল। আমি এখন আমার বাড়িতে একাই থাকি। একা অনেক বছর পর এই প্রথম এক শান্ত পরিবেশে। আমি ছড়ি ছাড়াই হাঁটি। পিঠে এখন আর কোনো ব্যথাই নেই। হাঁটু অনায়াসে ভাঁজ করতে পারি, রান্না করি, পরিষ্কার করি, বাজারে যাই, উঠানে ফুলের গাছ লাগাই। আমি বেঁচে আছি। রহিমা বৃদ্ধাশ্রম থেকে বেরিয়ে এসেছে। তার ছেলে তাকে নিয়ে গেছে। সে কেঁদেছে এবং ক্ষমা চেয়েছে। রাহিমা তার সাথে সাথেই তাকে ক্ষমা করে দিয়েছে। সে আমার চেয়ে অনেক ভালো মনের মানুষ। নুসরাত প্রতিদিন ফোন করতো। আমি ধরতাম না। প্রথম ১ মাস আমি কোনো উত্তর দেই নাই। সেও বুঝুক কেমন লাগে। আমি যেমন রিং হওয়ার শব্দ শুনতাম, সেও শুনুক। ২য় মাসে সে বাড়ির গেটের সামনে এসে হাজির হলো। রাস্তায় দাঁড়িয়ে রইল ১ ঘন্টা ২ ঘন্টা বৃষ্টির মধ্যে। আমি জানালা দিয়ে দেখছিলাম আর আমার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। সে আমার মেয়ে, আমার ছোট্ট নুসরাত। ৬ বছর বয়সে যার গলা ব্যথা হলে আমি হলুদ দিয়ে গরম দুধ বানিয়ে খাওয়াতাম। আমার নুসরাত ১৭ বছর বয়সে প্রথম বয়ফ্রেন্ড ছেড়ে যাওয়ার পর যে আমার বুকে মাথা রেখে কেঁদেছিল। আমার নুসরাত যে আমাকে নাতি নাতনি উপহার দিয়েছে। আর সে এখন সেখানে দাঁড়িয়ে বৃষ্টির মধ্যে দাঁড়িয়েছিল আর ভিজছিল। আমি তার কাছে বাইরে যাই নাই, কিন্তু আমার হাতটা জানালার কাছে চেপে ধরেছিলাম। ৩য় মাসে সে আবার এলো ছোট্ট রায়ানকে সাথে নিয়ে। আমার ছোট নাতি, বয়স ৭ বছর, তার হাতে ছিল একটা আঁকা বাঁকা কার্ড যা সে নিজে এঁকেছিল। তাতে একটা বাড়ির ছবি ছিল আর একটা সূর্য আর ৩টা মানুষের ছবি, আমি, তার মা এবং সে। সে কলিং বেল বাজালো এবং আস্তে করে বলল, নানু, আমি তোমাকে ভালোবাসি, দরজা খোলো। আমি দরজা খুললাম। এছাড়া আর কী বা করতে পারতাম আমি নুসরাতকে জড়িয়ে ধরিনি। আমি তখনও প্রস্তুত ছিলাম না। আমি রায়ানকে কোলে তুলে নিলাম এবং তাদের রান্নাঘরে নিয়ে গেলাম। চা বানালাম। নুসরাত চুপ করেছিল, তার হাত কাঁপছিল। তারপর সে আস্তে করে বলল, মা, আমি কোনো অজুহাত দিচ্ছি না। আমি জানি আমি কি করেছি। আমার স্বামী আমার ওপর চাপ দিচ্ছিল। আমি পুরোপুরি ক্লান্ত হয়ে পড়েছিলাম, কিন্তু এটা কোনো অজুহাত হতে পারে না। আমি তোমার মেয়ে, আমার উচিত ছিল তোমাকে রক্ষা করা। আমি আমার সন্তানদের বেছে নিয়ে ধোঁকা দিয়েছি। সারা জীবন আমি এই অপরাধবোধ নিয়ে বাঁচতে হবে আমাকে। আমি রায়ানের দিকে তাকালাম। সে চুপচাপ ন্যাপকিনে কিছু একটা আঁকছিল। তার কোনো দোষ নেই। তার এমন ধারণা নিয়ে বড় হওয়া উচিত নয় যে তার নানু তার মাকে ঘৃণা করে। আমি নুসরাতকে বললাম, এখনই আমি বলতে পারছি না যে আমি তোমাকে ক্ষমা করেছি। আমি জানি না কখনো পুরোপুরি ক্ষমা করতে পারবো কি না, কিন্তু আমি আর ঘৃণা করতে চাই না। এটা আমাকে ভেতর থেকে কুরে কুরে খাচ্ছে। আর তুমি তুমি আমার মেয়ে, এই সত্যটা কেউ বলতে পারবে না। সে কেঁদে ফেলল একজন পরিণত মানুষের মতো। আমি উঠে দাঁড়ালাম, কাছে গেলাম এবং তার মাথায় হাত রাখলাম, ঠিক আগের মতো। এইটুকুই আমি করতে পারতাম। এখন আমাদের সপ্তাহে একবার দেখা হয়। রায়ান আমার কাছে রান্নাঘরে বসে ছবি আঁকে। নুসরাত চুপচাপ আমার কাজে সাহায্য করে। জামাই আসে না, সে আর আসবেও না। এটাই আমাদের শেষ সীমানা। এবং আমি সারা জীবন এমনই থাকবো। আমি আমার মেয়েকে ক্ষমা করতে পারিনি, কিন্তু আমি এমন এক অচেনা মানুষকে ক্ষমা করতে পারবো না যে তার কানে আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার মন্ত্রণা দিয়েছিল। আমি ক্ষমা করেছি, কিন্তু ভুলে যাই নাই, আর কখনো ভুলবও না। আফসোস হয় যে এই স্প্রেটির কথা আগে জানতে পারি নাই। হুইল চেয়ারে বসার আগে, বৃদ্ধাশ্রমে যাওয়ার আগে এবং নুসরাত এমন একজন নারীতে পরিণত হওয়ার আগে যাকে আমি আর চিনতেই পারি না। যদি আমি ৬ মাস ৬ বছর আগেও এর ব্যবহার শুরু করতাম, তাহলে এর কিছুই হতো না। আর আমাদের মাঝে এমন কোনো অদৃশ্য দেওয়ালও তৈরি হতো না, যা আমি চাইলেই কখনো পুরোপুরি ভাঙতে পারবো না। তারপর আমার জয়েন্টের হাতুটে পিঠে ঘাড়ে ব্যথা থাকে, তাহলে অপেক্ষা করবেন না।